নমস্কার, আমি রণদীপ। আজ হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম নোয়া ছবির ইতিহাস এবং বৈশিষ্ট্য নিয়ে। আজ তার দ্বিতীয় পর্বে আলোচনা করব নিও নোয়ার ইতিহাস এবং বৈশিষ্ট্য নিয়ে। এছাড়াও নিও নোয়ার উদাহরণ হিসেবে ডার্ক নাইট ট্রিলজি ধরে ধরে আলোচনা করব কিভাবে ডার্ক নাইট ট্রিলজি নিও নোয়ার সবকটি বৈশিষ্ট্যকে আত্মস্থ করে ফেলে। এর পরের পর্বে কামিনের 15 বছর পূর্তি উপলক্ষে আলোচনা করব নিও নোয়া হিসেবে কামিনের সার্থকতা নিয়ে। আজকের ভিডিওটি পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ জানালাম। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার আবেদন জানালাম। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। 6-এর দশকে ধীরে ধীরে রঙিন ছবির আধিক্য, আমেরিকান স্টুডিও ব্যবস্থার ক্রমপতন, ফরাসি নবতরঙ্গ সহ ছবি বানানোর বৈপ্লবিক ধারার উত্থান, সর্বোপরি ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে ম্লান হয়ে এলো নোয়া গোত্রীয় ছবি। নোয়া যে সমাজ থেকে উঠে এসেছিল, সেই সমাজটা কোথাও গিয়ে প্রাচীন হয়ে পড়েছিল। যে অর্থনৈতিক অবক্ষয় নোয়ার মূল্যবোধহীন সামাজিক পটভূমি তৈরি করেছিল, যে পটভূমিতে একের পর এক চরিত্র অনৈতিক পথ বেছে নিতে বাধ্য হয়েছিল, তা 6-এর দশকে ধীরে ধীরে তামাদি হয়ে আসে। পরিবর্তনশীল সমাজে দাঁড়িয়ে আর নোয়া বানানো সম্ভব ছিল না। তখন নোয়ার নির্যাসটুকু নিয়ে এলো নব্য নোয়া বা নিও নোয়া, যার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে কামিনে। তাহলে দ্রুত চোখ বলিয়ে নেওয়া যাক নিও নোয়ার কয়েকটি থিমে। প্রথমেই আমরা খতিয়ে দেখি নিও নোয়ার স্টাইল। অধিকাংশ নিও নোয়া ছবি মূলত রঙিন, এবং রঙের ব্যবহার এই ধরনের ছবিতে উচ্চকিত নয়। একটু অন্ধকারাচ্ছন্ন ডার্ক টোনের রঙই প্রধানত এই জাতীয় ছবির সম্বল। রং তো মানুষের মনের বিভিন্ন অনুভূতিকে বোঝায়। এক্ষেত্রে চাপা গাঢ় রং ব্যবহার করে চরিত্রের মনের অন্ধকারাচ্ছন্ন অংশের দিকে নির্দেশ করা হয়। এর পাশাপাশি বিভিন্ন আনকনভেনশনাল ক্যামেরা অ্যাঙ্গেল নিও নোয়া ছবির বৈশিষ্ট্য। একটা উদাহরণ দেওয়া যাক। ডাচ অ্যাঙ্গেল শট বলে এক ধরনের শট হয়, যেখানে ক্যামেরা এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিসে কিছুটা বাঁকানো থাকে। সোজা কথায় ক্যামেরাটা আড়াআড়িভাবে হেলে থাকে। একে বলে ডাচ অ্যাঙ্গেল শট। এই ধরনের শট নিও নোয়া ছবিতে বিপুল ব্যবহৃত হয়। আনকনভেনশনাল কৌণিক বা অ্যাঙ্গুলার শটে এক একটি চরিত্রের মানসিক অবস্থা স্পষ্ট হয়। নিও নোয়া গোত্রের ছবিতে জটিল মানসিক রোগ, ধুরন্ধর অপরাধী সাইকির মতো থিম উঠে আসে। সেই থিমগুলো কনভেনশনাল বা সুসজ্জিত শটের চাইতে এই ধরনের আনকনভেনশনাল শটে বেশি ভালোভাবে ফুটে ওঠে। এর পাশাপাশি সাদা কালোর বাইনারিতে যে পরতগুলি ফুটে উঠত, রঙের প্রয়োগে তাতে নতুন নতুন স্তর যুক্ত হয়। আমি পরের থিমগুলো নিয়ে কথা বলতে বলতে আরো অনেক স্টাইলিস্টিক দিক নিয়ে আলোচনা করব। এবার কথা বলা যাক নিও নোয়ায় অন্তর্লীন নাগরিক নিঃসঙ্গতার বিষয়টি নিয়ে। নিও নোয়ার পটভূমি অধিকাংশ ক্ষেত্রেই মেট্রোপলিস এবং তার অনালোচিত অঞ্চলগুলি, যাকে পরিশীলিত ভাষায় অভিহিত করা হয় আন্ডারবেলি বলে। নগরের নোংরা ভদ্রবিত্ত বর্জিত অঞ্চলগুলিতেও নিও নোয়ার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সংঘটিত হয়। সেই সব অঞ্চলই অপরাধের আকর দেখানো হয় এমনটাই। এইসব অঞ্চলে কেন্দ্রীয় চরিত্রকে বারংবার এসে পড়তে হয়। পাশাপাশি নায়ককে গ্রাস করে এক রকমের নিঃসঙ্গতা, যা সম্পূর্ণ সমসময়ের মহানগর সঞ্জাত একাকিত্ব। মহানগরীর গতিময় জীবনযাপন এরা মিসফিট। পুঁজিবাদী সমাজ এবং প্রযুক্তির আধিক্য এক নাগরিকের থেকে অপর নাগরিকের দূরত্ব বাড়িয়েছে ঢের, ফলে বেড়েছে বিচ্ছিন্নতা বোধ। নিও নোয়ার কেন্দ্রীয় চরিত্ররা প্রায়শই ভোগে নিঃসীম একাকিত্বে। সমাজে একাত্ম হতে তাদের অসুবিধে হয়। যেমন ধরুন, একদম প্রথম দিকে নিও নোয়ার একটি ক্লাসিক ট্যাক্সি ড্রাইভারের ট্র্যাভিস বিকেলের কথা। ক্রনিক ইনসমনিয়া এবং ক্রমবর্ধমান একাকিত্বের সঙ্গে যুঝতে সে রাত্রে ট্যাক্সি চালানোর কাজ নেয়। অথবা মনে করুন ফাইট ক্লাবে এডওয়ার্ড নর্টন অভিনীত ন্যারেটর চরিত্রটির কথা। ছবির গোড়া থেকেই তাকে দৃশ্যত হতাশ, বিধ্বস্ত এবং শারীরিকভাবে অপারগ মনে হয়। তারও একই রোগ, ইনসমনিয়া।
এবং এই নিঃসঙ্গ একাকী চরিত্র জন্ম দেয় নিওনোয়ার আরেকটি পরিচিত ট্রোপের, আনরিলায়েবল ন্যারেটর। নিওনোয়ার কেন্দ্রীয় চরিত্ররা বা যাদের চোখ দিয়ে গোটা গল্পটা আমরা দেখছি, তারা এতটাই হতাশ, বিচ্ছিন্ন এবং নিঃসঙ্গ, তাদের নানা রকম মানসিক সমস্যা উদ্ভূত হয়। ফলত তারা যে গল্পটা বলে, তারা যে দুনিয়াটা তৈরি করে, তার বিশ্বাস্যতা নিয়ে প্রশ্ন ওঠে, সন্দেহ জাগে। এমনকি শেষে দেখা যায় সেই ন্যারেটর অধিকাংশ ক্ষেত্রেই বিভ্রান্ত। গল্পের কথককে বিশ্বাস করা যায় না তার এই সমস্যাগুলির কারণেই। নিওনোয়ার আরেকটি জরুরি এবং অপরিহার্য উপাদান হলো অ্যান্টিহিরো। এরা তথাকথিত ভিলেন নয়, এদের কথার সঙ্গে অনেকটা একমত হওয়া যায়, এদের দর্শনকে সম্পূর্ণ বিশ্বাস্য মনে হয়। তারা সম্পূর্ণ কেন্দ্রীয় চরিত্র বা তথাকথিত হিরোর অল্টার ইগো। অ্যান্টি হিরোরা মানব মনের বিভিন্ন অন্ধকারাচ্ছন্ন দিকের একটা মূর্ত রূপ হয়ে আসে, তাই তাদের এতটা রিলেটেবল মনে হয়। শুধু তাদের দর্শনটি প্রয়োগ করার জন্য তারা যে পথ অবলম্বন করে, সেই পথটি সমর্থনযোগ্য ঠেকে না। যেমন ফাইট ক্লাবের টাইলার ডারডেনের কথা মনে করা যাক। আমরা শেষে সততই বুঝতে পারি সে ন্যারেটরের অল্টার ইগো, তার মনের অবদমিত দিক। টাইলার ডারডেন যে কথাগুলি বলে, সেগুলোর মধ্যে নির্ভেজাল সত্য আছে আমরা জানি, কিন্তু ডারডেনের পন্থার সঙ্গে আমরা একমত হতে পারি না। অথবা মনে করা যাক ডার্ক নাইট ট্রিলজির তিন প্রধান অ্যান্টি হিরো, যথাক্রমে রাস আল গুল, জোকার এবং বেনের কথা। এই তিনজনই ব্যাটম্যানের অল্টার ইগো বলা চলে, ব্যাটম্যানের সম্পূর্ণ বিপরীত মেরুর চরিত্র, এবং এদের দর্শনও সম্পূর্ণ ব্যাটম্যানের দর্শন বিরোধী। কিন্তু এরা যে কথাগুলো বলে, তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা যায় না। কিন্তু এরা তাদের দর্শন প্রতিষ্ঠা করার জন্য যে পথটি বেছে নেয়, তা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। চরিত্রগতভাবে এদের অনেকেই অ্যানার্কিস্ট। সমস্ত ধ্বংস করে নতুন করে শুরু করা বা মানুষের ছদ্ম সভ্যতার মুখোশ খুলে দিয়ে জীবনের সারবত্তাহীনতা স্বীকার করা, এটাই মোটামুটি এদের মোটো। সেই অ্যানার্কিজম আটকানোর জন্যই নায়ককে নামতে হয় রাস্তায়, আটকাতে হয় অ্যান্টি হিরোদের। নোয়ার নায়কদের মধ্যে যদি সময়োচিত হতাশা থাকে, নিও নোয়ার অ্যান্টি হিরোদের মধ্যে সময়োচিত নৈরাশ্য, পুঁজিবাদ বিরোধিতা প্রকট হয়ে উঠেছে। এরা বিশ্বাস করে না আগামী পৃথিবীর জন্য কোনো সুসময় বা সুদিন অপেক্ষা করে আছে, বরং মানুষ যে ভেতরে ভেতরে পচে যাওয়া, ক্ষয়িষ্ণু, দুর্নীতিপরায়ণ, তা প্রমাণে এরা বদ্ধপরিকর। যেহেতু হিরো ধবধবে সাদা বা অ্যান্টি হিরো কালো নয়, বরং দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে একটা চৌকাঠের ঠিক এপার ওপারে, যেহেতু হিরো এবং সাধারণ নাগরিকেরই সত্তার একটা রূপ অ্যান্টি হিরো, তাই অনেক ক্ষেত্রেই শেষে কোনো তথাকথিত শাস্তি বরাদ্দ থাকে না। নোয়ায় যেমন ভুল করলে তার সাজা পেতেই হবে, নিও নোয়ায় অতটা কংক্রিট এন্ডিং সবসময় পাওয়া যায় না, বরং দর্শকের হাতেই বিচারের নিক্তি তুলে দিয়ে নির্মাতারা ছবি শেষ করেন। যেমন জোডিয়াকের শেষে জানা যায় না আদত কিলার কে, অথবা সেভেনের শেষে জানা যায় না বাক্সে কি ছিল। ছবি শেষের কথা যখন এলোই, তখন বলতে হবে নিও নোয়ার সমাপ্তি সাধারণত নোয়ার চাইতেও অশান্ত, নৃশংসতর, বৃহত্তর। যে সাজানো গোছানো দুনিয়া ছিল আমাদের চোখের সামনে, সেই দুনিয়াটি নিও নোয়ার শেষে তাসের ঘরের মতো ঝুরঝুর করে ভেঙে পড়ে। রূপকধর্মী ভাঙন নয়, আক্ষরিকভাবেই জগৎ ধসে পড়ার মধ্যে দিয়ে নিও নোয়ার সমাপ্তি। তবে অধিকাংশ ক্ষেত্রে তা থেকেও ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস জারি থাকে। অর্থাৎ এক হিসেবে বলা যায় নিও নোয়া কোথাও গিয়ে একটা নতুন সূচনার কথা বলে। যেমন ধরুন ফাইট ক্লাবের শেষে সবটা খোলসা হওয়ার পর ন্যারেটা এবং মার্লা সিঙ্গারের চোখের সামনে উল্টো দিকের বিল্ডিংটায় বিস্ফোরণ ঘটে, কিন্তু ন্যারেটার এবং মার্লা একে অপরের হাত ধরে থাকে। শোনা যায় সেই অবিস্মরণীয় সংলাপ, You met me at a very strange time in my life. অর্থাৎ একদিকে যেমন বিলয় আছে, অন্যদিকে আছে নতুন সূত্রপাতও। আবার ড্রাইভ ছবিতে একে একে সকলে মারা যায়, কিন্তু কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে রায়ান গসলিং এর চরিত্র তার এক এবং একমাত্র সঙ্গী গাড়িটিকে ছুটিয়ে চলে যায় দিগন্ত রেখার দিকে। বোঝা যায় সমস্ত কিছু ভেঙে পড়ার পরেও সে তার একমাত্র সাথীর সঙ্গে চলে যাচ্ছে নতুন জীবনের খোঁজে। বা ডার্ক নাইট রাইজেস এর কথা ভাবুন, সেখানে বেন কর্তৃক গোটা শহরের বিপুল ক্ষয়ক্ষতি হলেও শেষতক তারা ফের ঘুরে দাঁড়ায়। ব্রুস ওয়েনের কণ্ঠে শোনা যায় চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিজ এর কথা, আই সি আ বিউটিফুল সিটি অ্যান্ড আ ব্রিলিয়েন্ট পিপল রাইজিং ফ্রম দ্য অ্যাবিস। নিও নোয়ায় এই ধরনের সমাপন অতি চেনা,
সেখানে সমস্ত কিছু আক্ষরিক অর্থে ধ্বংস হয়ে গেলেও, অ্যানার্কিজম প্রাথমিকভাবে কিছুটা এগিয়ে গেলেও আবার নতুন সূত্রপাতের গোড়াপত্তনের সম্ভাবনা থাকে। অন্তত ছবিগুলো সেই সম্ভাবনার কথা শুনিয়ে যায়। নোয়ার মতোই নিও নোয়াতেও উপস্থিত ফাম ফাতাল চরিত্ররা, যেমন ডার্ক নাইট রাইজেসে সেলিনা কাইল এবং তালিয়া আল গুলের চরিত্রটি। সেলিনা ব্রুস তথা ব্যাটম্যানকে ভুল বুঝিয়ে তুলে দেয় বেনের হাতে। পরে তার অনুশোচনা হতে সে ব্রুসের কাছে ফিরে আসে ব্যাটম্যানের প্রাণ বাঁচায়। আর আমরা ছবিটা অনুসরণ করলে দেখতে পাবো তালিয়া আল গুলের জন্যই ব্যাটম্যানের যাবতীয় বিপদ শুরু হয়, এবং তালিয়া আল গুলি শেষতক ব্যাটম্যানের প্রধান শত্রু হয়ে ওঠে। নাইট ক্রলার ছবিতে নিনা রোমিনা যেমন তার পদ, অবস্থান, প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে সে লু ব্লুমকে ম্যানিপুলেট করে, নোয়ার মতোই নিও নোয়ার ফাম ফাতালদের নৈতিক অবস্থান প্রশ্নযোগ্য, এবং নোয়ার মতোই তাদের সামনে ফিকে হয়ে যায় নায়কদের পৌরুষ। যেমন ব্রুস ওয়েন এবং ব্যাটম্যান অতটা ম্যাসকিউলিন বা পুরুষালী চরিত্র হয়েও ফিকে এবং সাবমিসিভ হয়ে পড়ে যথাক্রমে সেলিনা কাইল এবং ক্যাটওম্যানের সামনে। এভাবে ফাম ফাতালরা বহাল তবিয়তে উপস্থিত নিও নোয়া ছবিতেও। নোয়ার মতো নিও নোয়াতেও আমরা অতীতের সঙ্গে চরিত্রের বর্তমানের একটা টানাপোড়েন দেখতে পাই, যাতে চরিত্রের বর্তমানটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়। যেমন ক্রিস্টোফার নোলানের মেমেন্টোতে আমরা দেখতে পাবো কেন্দ্রীয় চরিত্র তার স্মৃতি পুনর্নির্মাণ করার চেষ্টা করছে। ওল্ড বয় ছবিতে আমরা দেখতে পাবো চরিত্রের বর্তমান ক্রাইসিসের সমাধান সূত্র লুকিয়ে আছে অতীতের মধ্যে। সেই অতীতকে খুঁজে বার করা এবং অতীত যাপনের এক অদম্য স্পৃহা পরিলক্ষিত হয় কেন্দ্রীয় চরিত্র দাইসুর মধ্যে। অতএব এখানেও স্মৃতি একটা গোলকধাঁধা হিসেবে ফিরে আসে, যা সমাধান করতে পারলে বাস্তবের ক্রাইসিসগুলোর সমাধান হবে। এখানে নগর বা আরবান লোকেশনও ক্যামেরার দেখানোর গুণে এক একটি গোলকধাঁধার মতো স্পেস হয়ে ওঠে, সঙ্গত করে তার জটিল বহুরৈখিক প্লট লাইনকে। বিভিন্ন নিও নোয়ায় আমরা বারংবার রাতের শহরকে টপ শটে দেখতে পাই। অজস্র বিল্ডিং, অজস্র আলোর রেখায় সেই শহর অবিকল হয়ে ওঠে মিনোটরের গোলকধাঁধা, যার কোন গলিতে, কোন বাড়িতে, কোন ঘরে নায়ক আছে, তার ক্রাইসিসের সমাধানই বা কোথায়, এগুলো না বোঝে দর্শক, না বোঝে নায়ক নিজে। শুধু খুঁজে যাওয়া এবং এই ধাঁধার সমাধান করাই তার মুখ্য হয়ে ওঠে। বিভিন্ন মোটিভ পূরণ করার মাধ্যমে এই গোলকধাঁধার মুক্তির চাবি খুঁজে পাওয়া যাবে। নিয়ন আলোয় মোড়া পথঘাট, আনকনভেনশনাল ক্যামেরা ট্রিটমেন্টের সৌজন্যে এক একটি মেট্রোপলিস হয়ে ওঠে রহস্যে মোড়া এক একটি মায়ানগরী। এই হলো মোটামুটি নিও নোয়ার থিম। এরপরে আমি যাব কামিনের আলোচনায়, কিন্তু তার আগে একটা সার্থক নিও নোয়া ফিল্ম ট্রিলজির কথা বললে আমাদের কামিনের বিষয়টা বুঝতে আরো সুবিধে হবে। আমি বলছি ডার্ক নাইট ট্রিলজির কথা। বস্তুত ব্যাটম্যান আদপে একটি আমেরিকান পুঁজিবাদের রূপকধর্মী চরিত্র। তার নির্মাণের পেছনে নোয়া ছবি, জার্মান এক্সপ্রেশনিজম এবং তদানীন্তন হরার ছবির ট্রেন্ডটি সর্তব্য। ব্যাটম্যানকে গড়ে তোলা হয়েছিল নোয়ার গোয়েন্দাদের সমতুল ভিজিল্যান্টি হিসেবে। তার ছবির আলো ছায়া, ভিলেনদের উন্মাদ আচরণে স্পষ্ট ছিল জার্মান এক্সপ্রেশনিজমের প্রভাব। আমেরিকা এবং ইউরোপে তখন দাপিয়ে বেড়াচ্ছে ভ্যাম্পায়ার ছবি, নেপথ্যে ব্রাম স্টোকারের ড্রাকুলা এবং মুরনাওয়ের নোসফেরাটুর মতো ফিল্ম। অতএব ব্যাটম্যানের শরীর তার আদল ধার করলো নিশাচর বাদুড়ের থেকে, এবং প্রবৃত্তি অনুপ্রাণিত হলো তখনকার অ্যানিমালিশ হরারের ট্রেন্ড থেকে। যাই হোক, মোট কথা ব্যাটম্যানের উত্থানের পেছনে নোয়ার ভূমিকা অনস্বীকার্য। কিন্তু ক্রিস্টোফার নোলান ব্যাটম্যান বানাচ্ছেন 2005 সালে, তখন তো নোয়া বানানো সম্ভব নয়। তাই তিনি ব্যাটম্যান ট্রিলজিকে গড়ে তুললেন নিও নোয়া ধাঁচে। নিও নোয়ার সবকটি লক্ষণ এই তিনটে ছবিতে পাওয়া যায়। স্মৃতির দ্বৈরথ আছে। ব্রুস ওয়েনের যাবতীয় ক্রাইসিস তৈরি হয় তার ছোটবেলায় ঘটা ট্র্যাজেডি থেকে মুভ অন করতে না পারার জন্য, অর্থাৎ তার বাবা মার মৃত্যু স্মৃতির সঙ্গে তাকে সারাক্ষণ যুদ্ধ করতে হয়। গথাম একটি রহস্যময় গোলকধাঁধার মতো লোকেশন হিসেবে তিনটি ছবি জুড়ে বারংবার হাজির হয়। ডার্ক নাইট ট্রিলজির প্রতিটি ছবির শেষেই একটি ভাঙন এবং তা থেকে নতুন সম্ভাবনার কথা রেখে যান নোলান। রাস আল ঘুল ব্যাটম্যান বিগিনসে গোটা শহর তছনছ করে, কিন্তু ব্যাটম্যান তা সামলে দেয়। ডার্ক নাইটে জোকার গোটা শহর লন্ডভন্ড করে দেয়, কিন্তু শেষতক গথামের মানুষ দেখান তারা সকলে করাপ্টিবল নন। ডার্ক নাইট রাইজেসের কথা তো আগেই বললাম। ফাম ফাতাল হিসেবে উপস্থিত সেলিনা কাইল, তালিয়া আল গুল, অ্যানার্কিস্ট অ্যান্টি হিরো হিসেবে উপস্থিত যথাক্রমে রাস আল গুল, জোকার এবং বেন। ব্যাটম্যানের মধ্যে নাগরিক নিঃসঙ্গতাও ভরপুর।
এই বিশাল গথাম শহরে ব্রুস ওয়েন মিসফিট। তার শ্রেণীগত অবস্থানের জন্য সে সাধারণ নাগরিকও নয়। উল্টো দিকে ব্যাটম্যানও নিশাচর, তার কাজের জন্যই তার কোনো বন্ধু পাতানো চলে না। র্যাচেল মারা যাওয়ার পর ব্যাটম্যান এবং ব্রুস ওয়েনের নিঃসঙ্গ হয়ে যাওয়া কর্তব্য। এবং ছবিটি নিওনোয়ার সব স্টাইল অনুসরণ করে। কম আলোয় শুটিং, কখনো কখনো চিয়ারোস্কিউরো আলো ব্যবহার করে তীক্ষ্ণ কন্ট্রাস্ট তৈরি করা, আনকনভেনশনাল কম্পোজিশন এই ছবির অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি ছবিটি আরও একটি পথ বেছে নেয় যা অনেক নিওনোয়ারই বৈশিষ্ট্য। বহু নিওনোয়া গল্পে প্রবাদ প্রবচন বা লোককথা একটি গুরুত্বপূর্ণ প্লট ডিভাইস। মূল আখ্যানের সঙ্গে আপাত সংযোগহীন একটি লোকজ আখ্যান শোনানো হয়, যা মূল গল্প এগোলে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ডার্ক নাইট ছবিতে ডাকাত ধরতে গিয়ে বার্মার জঙ্গল পুড়িয়ে দেওয়ার গল্প মূল ছবির সাপেক্ষে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ জোকারকে ধরতে গেলে আর ঘরে বসে নিরাপদে পরিকল্পনা করার অবকাশ নেই। এভাবেই ডার্ক নাইট ট্রিলজি একটি সার্থক নিওনোয়ার উদাহরণ হয়ে ওঠে। এই পর্বে আমি আলোচনা করলাম নিওনোয়ার ইতিহাস এবং বৈশিষ্ট্য নিয়ে। পাশাপাশি ডার্ক নাইট ট্রিলজি কিভাবে নিওনোয়া হিসেবে সার্থক তা নিয়েও কথাবার্তা বললাম। এর পরের পর্বে আসবে কামিনে নিওনোয়া হিসেবে কতখানি উত্তীর্ণ তা নিয়ে আলোচনা। কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিও কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শীঘ্রই আসছি পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।